ঐক্যমত্য কমিশন যে কতগুলো রাজনৈতিক দলগুলোর কাছে একটা সুপারিশমালা পাঠিয়েছে, এই সুপারিশমালার বিষয়ে তারা রাজনৈতিক দলগুলোর মতামত চেয়েছে। আপনি কি মনে করেন তাদের এই সুপারিশমালার আলোকে মানে রাজনৈতিক দলগুলো কি ভাবছে এই বিষয় নিয়ে আপনি কি বলবেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার কথা যারা শুনছেন তাদেরকে সালাম, আসসালামু আলাইকুম। আমার সাথে যে দুজন আছেন, জনাব মাহমুদুর রহমান মান্না, রাজনীতির কিংবদন্তি বাংলাদেশের, এর চেয়ে বেশি কথা তার সম্পর্কে আর বলার দরকার নেই। আমার আরেক ভাই জাতীয় পার্টির লিডার, আমি ওনাকে সালাম জানাই। আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি প্রথমেই বলতে চাই, আজকে আমার স্বপ্নের দেশ, মুক্তিযুদ্ধের দেশে বাংলাদেশের, আমি এরকমই মনে করি যে এর একটা মৃত্যু হয়েছে। আজকে মাগুরাতে আসিয়া নামে একটি অসহায় মেয়ে, তার উপরে যে বর্বরচিত পশুসুলভ, আর কি বলবো, অত্যাচার হয়েছিল, সে পৃথিবীকে দেখিয়ে গেল, বাংলাদেশের মানুষকে দেখিয়ে গেল এই দেশে তার জন্ম হওয়া কত মহাপাপ হয়েছিল। আমি আজকে সারাটা দিন আমার ভালো লাগে নাই। এই মেয়েটির চেহারাটা সবকিছু আমার চোখের সামনে ভাসছে। এরকম একটা দেশে আমরা খুব সুন্দর পায়জামা, পাঞ্জাবি, প্যান্ট শার্ট পরিয়া এখানে আইসা বৈশা সুন্দর সুন্দর আলাপ করতেছি, নির্বাচন, কমিশন, অমুক তমুক সব কিছু আলাপ করতেছি। কিন্তু দেশটা কিন্তু এমন একটা জায়গায় চলে গেছে, এই দেশে সুন্দর কোনো জিনিস আছে বলে আমার আর মনে হয় না। প্রত্যেক দিন ঘুম থেকে উঠে একটা অসুন্দরের সঙ্গে মুখোমুখি হতে হয়। এই দেশে নির্বাচন কমিশন, এগুলো তো অনেক বড় বড় কথা। কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা, ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। ঘুম থেকে উঠলেই দেখবেন ডাকাতি হয়ে যাচ্ছে। রাত্র ৩টার সময় গুলশানের মতো জায়গায়, যেখানে বসে এখন কথা আরে গুলশান শুনলে মনে হইতো বাবারে গুলশান, সেই জায়গায় রাত্রে ৩টার সময় ড্রাইভার, পাহারাদার, অমুক তমুক বিভিন্ন নামে ডুইকা, ফেসিস্ট আছে কোনো বাড়িতে, সেটা খুঁজ করবার নামে রাত্র ৩টার সময় ডাকাতি করে গ্লাস ভাঙে, টেবিল ভাঙে, আলমিরা ভাঙে, স্বর্ণ নিয়ে যায়, সব কিছু লুট হয়ে যায়। মানুষের মধ্যে কোনো নিরাপত্তা নেই, অস্থির। আমি এখানে আসার পরে আল্লাহর দোয়াই করে আপনাদেরকে বলে যেতেছি, বাংলাদেশের মানুষ সাক্ষী থাকেন, আমার জীবনটা বড় অনিশ্চয়তার মধ্যে চলে গেছে। আমি প্রতি মুহূর্তে যে থ্রেট পাচ্ছি এটা অকল্পনীয়। এই দুবাই থেকে একজনে ফোন করছে, এই মুহূর্তে আমি যখন এই পাউডার লাগাচ্ছে তখন দুবাই থেকে একজনে ফোন করে বলছে যে আপনার জীবন কিন্তু অনিরাপদ, আপনার ব্যাপারে কঠিন সিদ্ধান্ত হয়ে গেছে একটি রাজনৈতিক দলের, যে এট এনি কস্ট তারা আপনাকে থামাইয়া দিবে। এই মাত্র এই 10 মিনিট আগে, এবং সারাটা দিন আজকে এই থ্রেটের মধ্যে ছিলাম। যার সঙ্গে দেখা হয় আমি সালাম দিই আর সেই সালাম দিক, সালামটা দিয়েই বলে ভাই নিরাপদে থাকেন, আপনি বড় অনিরাপদে আছেন। এই যে আমার একটা জীবন, অস্থির জীবন, তারপর আপনাদের কাছে আসি শুধু কেন, আমি জানি যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি ছাড়া আমার মৃত্যু কেউ দিতে পারবে না। এই সাহস নিয়ে আমি একজন মুক্তিযোদ্ধা আজকে রাত্র 11টার সময় আপনার সঙ্গে কথা বলতে আসি। আপনি নির্বাচন জিজ্ঞাসা করেন, কমিশন জিজ্ঞাসা করেন, আমি যারা কমিশন হয়েছে এদের কাউকে মানি না। মান্না ভাই বড় নেতা, তারা দল করে, তারা এমপি হইব, মন্ত্রী হইব, তারা খুব মানে, আমি এটা মানি না। এরা এখন আর এই দেশ, এইটা আমি বুঝতে পারছি 5ই আগস্টের পরে এই 7 মাসে তারা এই দেশের খুব কিছু ভালো করার জন্য এইসব কমিশনগুলো করে নাই।
এই দেশটাকে তারা কিভাবে ভালোবাসে জানি না, কিন্তু আমার মতো ভালোবাসে না। কারণ আমি ফ্রিডম ফাইটার, এই দেশ যারা সৃষ্টি করছে তাদের সাথে আমি ছিলাম। তাদের একজন বাদে, শুধু মুক্তিযোদ্ধা উপদেষ্টা বাদে আর কেউই ফ্রিডম ফাইটার না। কাজেই তারা এই দেশটা নিয়ে অনেক খেলাধুলা করতেছে। শেখ হাসিনার হাত থেকে উপদেষ্টাদের কথা বলছেন জি, এবং এখন যারা কমিশনে আছে এরাও তাদের বাচ্চাই একই। শেখ হাসিনার অত্যাচারের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য আমি এক সময় বলছিলাম আন্দোলন এই পর্যায়ে যাক, শেখ হাসিনা চলে যাক, আগে কে আসবে জানি না, আজরাইল আসলেও আমার কোনো আপত্তি নেই। আমি নিজে কথাটা বলছি, আজরাইল আসলেও আমার কোনো আপত্তি নেই। কারণ শেখ হাসিনার অত্যাচারটা এমন সীমাহীন ছিল, ভোট দিতে পারতাম না, কথা বলতে পারতাম না, জেলখানায় থাকতে হইতো। 22 মাস জেল কাটছে মাহমুদুর রহমান মান্না, 22 মাস জেল কাটছে রাষ্ট্রদ্রোহ মামলায়। আমি রাষ্ট্রদ্রোহ মামলায় জেল কাটছি, 7 মাস নির্বাসনে রয়েছি, রিট করে দেশে আসছি। 10 বছর বাড়িতে যাইতে পারে না এই মা বাবার কবরে মোনাজাত করার জন্য। এই অত্যাচার থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা ইউনূস সাহেবের মতো একজন টাওয়ারিং পার্সোনালিটি এই দেশে, আমাদের শ্রেষ্ঠ সন্তানদের একজন, তার মতো একজন মানুষ যখন আসলো, 8ই আগস্ট শপথ নিল রাত্রে 9:30টার সময়, হাততালি দিলাম এত জোরে, মনে হইল এই বুঝি মুক্তি পাইলাম, সুন্দর স্বপ্ন বাস্তবায়ন হবে। কিন্তু এই 7 মাসে আইসা এখন আমার গ্রামের ভাষায় বলতে ইচ্ছা করে, কি করলাম ভাই গাজীর গীত গায়া, 5 শিকা কামাই করলাম 1.5 টাকা খায়া। বাংলাদেশটা এখন এই পর্যায়ে চলে গেছে। নির্বাচন কমিশন যা সংস্কার করবে এটা আমি জানি। নির্বাচন কমিশন না, এই যে কমিশন যারা নির্বাচন করবে, নির্বাচন কমিশনটা বরং নাসিরউদ্দিন সাহেবের নামে যেটা চলতেছে, তার হেডেড বাই মিস্টার নাসিরউদ্দিন, এটা আমার কাছে বেটার মনে হচ্ছে। আমার মনে হচ্ছে উনি সকাল বিকাল দুপুর রাত্র এক ধরনের কথা বলেন। আর ইউনূস সাহেব থেকে ধরে যত আছে উপদেষ্টা এবং এই যে কমিশন, এরা কেউ এক কথা বলে না, ওরা রং বেরঙ্গের কথা বলে, এবং এই রং বেরঙ্গের মজা করার জন্য, ময়ূর সিংহাসনে থাকার জন্য, তাদের ক্ষমতাটাকে দীর্ঘায়িত করার জন্য যত ধরনের পেস লাগানোর কথা আছে সব কথা বলে। এবং দেশে এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে, এখন আর আমি বিশ্বাস করি না যে এই দেশে কোনো ইলেকশন আপাতত ইউনূস সাহেবের আমলে আর হবে। ইউনূস সাহেব থাকলে ইলেকশন হইতে দেরি আছে, সেটা আমার মৃত্যুর পরে হবে। আমার বয়স যদি 80 বছর হয়, এরপরেও 5 বছর গেল, আমার মৃত্যুর পরে হবে। ইউনূস সাহেব থাকলে, ইউনূস সাহেবের নেতৃত্বে এই কাঠামো থাকলে আমি আর ইলেকশন চোখে দেখি না এখন।